বর্তমান হিসাব অনুযায়ী বাংলাদেশ ব্যাংক আসলে একটা অটোনমাস প্রতিষ্ঠান হইলেও বাংলাদেশ ব্যাংকের বস হচ্ছে অর্থমন্ত্রী এবং গভর্নরের বস অর্থমন্ত্রী, অর্থমন্ত্রীর বস প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কথা আমি শুনতে পারবো, প্রচার করতে পারবো এবং খুব খুশি হব। প্রধানমন্ত্রী আমাকে দাওয়াত দিলে অর্থমন্ত্রী আমাকে ধমক দিয়ে বলবে আপনি পড়ালেখা করেন, একটা মৌলিক এবং লেজিটিমেট প্রশ্নের জন্য আমি কোনো কিছু বলবো না। সেটা কি খুব বাস্তব কথা? বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার কোনো এক্সিকিউটিভ পাওয়ার না, তার কিছু নাই, তারা তো এগুলি বলাই যায় না। মানে আমি যদি ঠিক করে নাই, হ্যাঁ অর্থমন্ত্রী ঠিক করে নাই, তো অর্থমন্ত্রীর কি প্রতিবাদ করা হয়েছে? অর্থমন্ত্রীর প্রতিবাদ করা হয়েছে, হ্যাঁ ওইখানে বলে না। এটা আমি আপনার সাথে মানলাম, এটা আমি আপনার সাথে একমত। মানে কখনো বলা উচিত ছিল এই বাজেট দিয়া সামনে সাদা টাকা কালো টাকার একটা কথা কয়ে এই বাজেট দিয়ে এসে সবার পড়ালেখা করা যাবে, এত সহজ বাংলাদেশ না। উচিত না ওনার, উনি কারণ এমন কি খালেদ, আমি আপনাকে এটা বলি যে কোনো আমি পুরো বই কেন আমি এক পাতা পড়বো না, কিন্তু আমার প্রশ্নটা ভ্যালিড কিনা সেটা ওনার দেখতে হবে। আমার প্রশ্ন ইনভ্যালিড হতে পারে, আমি সাংবাদিক, আমি ইনভ্যালিড প্রশ্নও করব। হ্যাঁ আমি সাংবাদিক, আমি ইনভ্যালিড প্রশ্ন করতে পারি, সেটা আমার কৌশলের ব্যাপার, সেটা আমার কৌশলের ব্যাপার। সেজন্য উনি আমাকে জ্ঞান দিতে পারেন না আপনি বইটা পড়ে ইম্যাচুরেট বলছেন। কারা ইম্যাচুরেট হয়েছে? আপনি একটু পড়ালেখা করে আসেন নাই, অর্থমন্ত্রী পয়সা বাংলাদেশের এত সাংবাদিকদেরকে বলতেছে আপনি একটু পড়ালেখা করে আসেন। হ্যাঁ কাকে বললেন সেটাই তো বললাম। মানে কেউ তো উল্টা বলে নাই যে আপনি ঠিকভাবে বলে আমার প্রশ্নটা জবাব দেন, আমি পড়ালেখা করি নাই। আপনি কিভাবে 6.5 মূল্যস্ফীতি কমাবেন? আপনার বইতে তো সেটা নাই। না পারলে আপনি কি করবেন? এই প্রশ্ন আমি এটা রিলেভেন্ট প্রশ্ন ঠিক না খালিদ? মানে আমি অবশ্যই তো করি প্রেস কনফারেন্সে যে মাননীয় অর্থমন্ত্রী আপনি যে বলছেন 6.5 6 মাস পরে ডিসেম্বর মাসে যদি 6 না হয় তাহলে আপনি কি বলতে করবেন কিনা? এটা আমি প্রশ্ন করতে পারবো না? আমি আমাকে ইমেচুর বলবে তার জন্য? আমি 31 বছর ধরে সাংবাদিক পড়াই আমি জীবনে শুনি নাই কোনো প্রশ্ন ইরিলেভেন্ট হয় কখনো। এইটা আমাদের কখনো শেখানো হয় না। সকল প্রশ্নই প্রশ্ন না আপনার কাছে রিলেভেন্ট হতে পারে, আপনি সেটা জবাব দিন। আমি আমার পড়ালেখা শিখে আমার রিলেভেন্ট প্রশ্ন করার অধিকার আছে, আমি সাংবাদিক রিলেভেন্ট প্রশ্ন করতে পারি, আপনার অধিকার আছে, আপনি জবাব দিতে পারেন না। কিন্তু আপনি আমাকে রিলেভেন্ট কিনা আমাকে লেখাপড়া করে আসতে হবে এটা আপনি বলতে পারেন না। আমার মনে হয় যে বিশেষত আপনি একটু রাজনীতিবিদ। আমার মনে হয় যে আমরা একটু রনিবের কাছে যাই। রনি ভাই, আমি আসলে এই জিনিসটা একটু আপনার কাছে বুঝতে চাই যে আসলে তো সাংবাদিকরা যদি যে কোনো কিছুই ক্রিটিক্যালি দেখে, একটা কথা প্রায় বলা হয় যে আপনারা কেন কনস্ট্রাকটিভ জার্নালিজম, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেন না। ক্রিটিসিজম কেমন কনস্ট্রাকটিভ হয়? মানে গঠনমূলক সমালোচনা কারে বলে? আসলে সমালোচনা কি গঠন করবে? সমালোচনা আপনি খারাপ করছেন, আপনি খারাপ করবো, তো এটার মধ্যে সমালোচনা এইটা আসলে কি? কিন্তু কেউ যারা ক্ষমতাবান তারা জার্নালিজমটা আসলে প্রশ্রয় দিবে কেন? তারা তো চাবেই জার্নালিজমটা এরকম করে থাকুক, জার্নালিজম হোকই এরকম যে এটার মধ্যে আসলে কোনো প্রশ্ন নাই, যেটা হোকই আসলে অনেক রকম কমফোর্টের মধ্যে জায়গা দিয়ে। আপনার কাছে কি মনে হয়, মানে ক্ষমতার কি কোনো লাভ আছে আসলে সাংবাদিকতাকে পত্রে পুষ্পে শোভিত হইতে দেখা? না, প্রথমত যে যদি লং রানে ক্ষমতা ভোগ করতে চায়, ক্ষমতা এস্টাবলিশ করতে চায় এবং রাজনৈতিক ক্ষমতার মাধ্যমে রেসপেক্টেড হতে চায়, সম্মানিত হতে চায় এবং সাস্টেইন করতে চায় দীর্ঘদিন। আমরা যেমন ধরুন 40-এর দশকে 50-এর দশকে যারা রাজনৈতিকভাবে খুব বর্ণনীয় ব্যক্তি ছিলেন আমরা এখনো তাদেরকে স্মরণ করি। কিন্তু আপনাকে যদি বলা হয় যে 96 সালে অমুক মন্ত্রী কে ছিলেন, 2001 সালে অমুক মন্ত্রী কে ছিলেন, আমরা অনেকেই বলতে পারবো না। তো যেই সমস্ত মানুষদেরকে আমরা স্মরণ করি তারা সবাই কিন্তু তথ্যকে অবারিত করেছিলেন এবং তাদের সহনশীলতা অনেক উঁচু মাত্রাতে ছিলেন এবং তারা নিজেদের যে জ্ঞান গরিমা এটাকে তারা চাপা রাখতেন, জিতকে চাপা রাখতেন এবং তাদের বিরুদ্ধে যে ভিন্ন মত, সেই ভিন্ন মতটাকে তারা প্রশ্রয় দিতেন। এবং এখানে মূল ব্যাপারটা হলো আমাদের সব জায়গা থেকে যে প্রশ্ন করাটা হলো ডিসকভারি বা ইনোভেশন, এটার একটা প্রাথমিক সূত্র। এখন যে কোনো প্রশ্ন একটা শিশু সেটা করুক বা একজন বৃদ্ধ করুক, একটা রাজনীতিবিদ করুক, একজন সাংবাদিক করুক, প্রশ্ন করাটা একটা যোগ্যতার বিষয়। কোনো নির্বোধ লোক কখনো প্রশ্ন করতে পারে না। এখন সেই প্রশ্নটা আপনার কাছে অপ্রাসঙ্গিক হতে পারে, ক্ষেত্র বিশেষে একেবারে যাকে বলে বোকার মতো হতে পারে, কিন্তু প্রশ্নই। তো যিনি প্রশ্নের উত্তরদাতা তিনি তো প্রশ্নের উত্তরদাতা হিসেবে বিশাল ব্যক্তিত্ব। আমাকে যখন প্রশ্ন করা হয় ধরে নিতে হবে যে আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপযুক্ত বলেই আমাকে প্রশ্ন করা হয়েছে। কিন্তু আমি যদি প্রশ্নকর্তাকে সেইভাবে অপমান করি বা তার প্রশ্নকে এড়িয়ে যাই বা তাকে উত্তর দিতে না পারি, এটা আসলে যাকে প্রশ্ন করা হয় এটা তার ব্যর্থতা। যে রাজনীতিবিদ, যে কর্তার ব্যক্তি, সেটা আমলা হোক বা যে কোনো ব্যক্তি হোক না কেন, এই বিষয়গুলো তিনি যত বেশি স্মরণ করতে পারেন আলটিমেটলি সেখানে একটা উন্নয়ন হয়, একটা ব্যালেন্স হয়। কিন্তু আমরা অনেক দিন যাবতই সেটা সেই পাকিস্তান জমানা থেকে ধারাবাহিকভাবে আসলে কেবলই মাত্র প্রশ্ন করাটাকে আমরা স্টপ করে দিয়েছি। হাতুড়ি পিটিয়ে
মাথা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি কেউ যেন সরকারের বিরুদ্ধে কোনো কবিতা না লেখে। সে দেখা গেল যে সে পাকিস্তান জমানাতে বা সেই 52 সনে একটা কবিতা লিখলো মাহবুবুল আলম সাহেব, এখানে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, একটা কবিতার কারণ থেকে জেলে যেতে হলো। এরশাদের জমানাতে অনেক কবি সে জেলে খাটো শুধুমাত্র প্রশ্ন করার কারণে। তো এখন যা হোক, এই বাংলাদেশে যে এখন যে কালচারটা শুরু হয়েছে রাজনৈতিকভাবে, এই কালচারটা কোনো অবস্থাতে এটা হেলদি কালচার নয়। অর্থনীতিতে হেলদি কালচার নয়, রাজনীতিতে হেলদি কালচার নয়, আমলাতন্ত্রে নয়, কোনো জায়গাতেই এটি একটি স্বাস্থ্যসম্মত ব্যবস্থা নয়। ফলে কি হচ্ছে, প্রতিটি মানুষই ধৈর্য হারিয়ে ফেলছেন। বিশেষ করে প্রশ্ন করার ক্ষেত্রে অনেকে ধৈর্য হারিয়ে ফেলছেন, আবার প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে অনেকে ধৈর্য হারিয়ে ফেলছেন। এক, দুই নম্বর হলো আমাদের সমাজের সব ক্ষেত্রে অনেকগুলো হোল তৈরি হয়ে গেছে। রাষ্ট্র ব্যবস্থায় যারা ধরেন একজন সরকারি কর্মকর্তা, সে যখনই বসছে সে জানে যে সে ফাইলে যা আছে, হিসাব যেভাবে সে তৈরি করেছে, এটা সাংবাদিকরা যদি আসলে জেনে যায় যে আমাদের এই মুহূর্তে আসলে ব্যাংকে কত টাকা আছে, সত্যিকার অর্থে আমাদের রিজার্ভ কত, সত্যিকার অর্থে আমাদের ফরেন ডেপ্ট কত, প্রতি মাসে কত টাকা দিতে হবে, এই প্রশ্নগুলো এতটা সেন্সিটিভ যে কোনো কর্তা ব্যক্তি সাংবাদিকদের এই প্রশ্নেও চমৎকার বলেছেন। আপনি যদি একটু সামারাইজ করতেন এইটা বললে যে আসলে ক্ষমতায় যারা আছে তাদেরকে আমরা বিভিন্ন সময় একিউজ করি যে তারা কেন সাংবাদিকতাকে আসলে এরকম মুক্ত করেন না, এরকম একটা মুক্ত পরিবেশ তৈরি করেন না যাতে মানুষ ভালো করে সাংবাদিকতা করতে পারে। কিন্তু ভালো করে সাংবাদিকতা করলে তাদের লাভ কি? তাদের তো লস। তো সেই জন্যই তো তারা চাইবেনই সাংবাদিকতাটাকে এরকম করে বন্দি করে রাখতে। ব্যাপারটা কি সেরকম না যে মানে সাংবাদিকতা তো আসলে যদি প্রপার জায়গায় থাকে তাদের জন্য লস না? না না না, প্রশ্ন এখানে মূল ব্যাপারটা হলো যে যখন একটা সুষ্ঠু বিধি ব্যবস্থার অধীনে রাজনীতি পরিচালিত হয়, অর্থাৎ রাজনীতিবিদরা দুর্নীতির সাথে জড়িত নন, ভোট চুরির সাথে জড়িত নন, দামি ভোটের সাথে জড়িত নন, বা অন্য যে কোনো মন্দ কাজের সাথে জড়িত নন, তার প্রত্যেকটা কাজেরই তার কাছে একটা যুক্তি রয়েছে। এবং রাজনীতিবিদরা কখনোই তাদের নিজস্ব যাকে বলা হয় দালাল, তাবেদার, এই ধরনের লোককে তাদের সামনে আনার জন্য উদ্গ্রীব থাকেন না। তারা সবসময় যোগ্য লোককে খুঁজেন, সেটা সাংবাদিকতায় হোক, সেটা রাজনীতিতে হোক, আমলাতন্ত্রে হোক, যোগ্য লোকদেরকে খুঁজেন। তখন তুলনামূলকভাবে তথ্য প্রবাহটা অবাধ হয়ে যায় এবং সেখানে সাংবাদিকতাটা অনেকটা স্বচ্ছ হয়। এবং এটা সরকারের জন্য তখন সাংবাদিকতাটা একটা থার্ড স্টেট হিসেবে বা চতুর্থ রাষ্ট্র হিসেবে সেটা কাজ করে। আর যদি গোড়ায় গলদ থাকে, রাজনীতিতে গলদ থাকে, রাজনীতির যারা ব্যক্তিত্ব তাদের গলদ থাকে। বর্তমানে যারা ক্ষমতাসীন আছেন, শুধু ক্ষমতাসীন বলতে আমি সরকার বুঝাতে দিচ্ছি না, প্রণব দা শুরুতে বিরোধী দলের একজনের কথা বলেছেন, যারা ক্ষমতা আছে মানে যাদের পাওয়ার আছে, মানি পাওয়ার আছে বা ইয়া পাওয়ার আছে, তারা সবাই আসলে সাংবাদিকতারে বন্দি রাখতে চান না মুক্ত দেখতে চান? না, সবাই মুক্ত দেখতে চান না। মানে বেশি যারা এর মধ্যে একটা বিরাট অংশ তারা আসলে চান যে আমার যারা প্রতিপক্ষ আছে তাদের সবকিছু সাংবাদিকরা প্রকাশ করুক, কিন্তু আমার সম্পর্কে কোনো কিছু যেন কেউ প্রকাশ না। এটা খুবই আমাদের হাতে খুব বেশি সময় না, আমরা একটু প্রণবদাকে একটু শুনি, তারপর শেষ আপনাকে শুনবো। জি প্রণবদা বলেন যে আপনি যেটা বলতে চান। এটা ক্ষমতার ব্যাপার, যার কাছে ক্ষমতা আছে সে সাংবাদিকদের বিরুদ্ধে থাকবে, আর যে অন্যায় করবে, দুর্নীতি করবে, সে সাংবাদিকদের বিরুদ্ধে থাকবে, যে অপকর্ম করবে সে সাংবাদিকদের যে কোনো ভাবে হেনস্থা করার চেষ্টা করবে। দেখেন একটু প্রশ্ন করি, যে অন্যায় ও দুর্নীতি করবে সে সাংবাদিকদের বিপক্ষে থাকবে, যে অপরাধ করবে সে সাংবাদিকদের বিপক্ষে থাকবে, বা যার কোনো কিছু লুকানোর আছে সে সাংবাদিকদের বিপক্ষে থাকবে। এই তিনটার মধ্যেই মনে হয় না যে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সাংবাদিকদের একটু বিপক্ষে? সরকার কি সব কাজ ভালো করে নাকি? সরকার কেন সাংবাদিকদের পক্ষে থাকবে? সাংবাদিকতার পক্ষে থাকবে কেন? কারণ যতক্ষণ পর্যন্ত সে না বুঝবে যে একটা মুক্ত গণমাধ্যম থাকলে লাভ, মুক্ত গণমাধ্যম থাকলে লাভ হলো যে সরকার প্রধান সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায়। মুক্ত গণমাধ্যম তার, সে বিরোধী দলের রাজনীতি করলেও তার পক্ষে তার সে সমর্থন করবে, কারণ তাতে তার লাভ হবে। মুক্ত গণমাধ্যম থাকলে যাদের লাভ হবে তারা এগিয়ে যেতে চায়, কিন্তু যারা এগিয়ে যেতে চায় না। দেখেন, আমরা বেঞ্জির দুর্নীতি নিয়ে কথা বলছি, বাংলাদেশের দুর্ভাগ্য, পুলিশ বাহিনীর দুর্ভাগ্য, 21শে আগস্টের মামলায় 3 জন আইজিপি আসামি হয়ে জেল খেটেছে, গোয়েন্দা সংস্থার প্রধান 2 জন জেল খেটেছে, তারা ব্যবহৃত হয়েছে, সেটা প্রমাণিত হয়েছে আদালতে। যদি আপনি আদালতের প্রতি শ্রদ্ধা রাখতে চান, বাংলাদেশে তো এই ঘটনাগুলো ঘটেছে। এখন আপনি যেটি বললেন, এমনকি আমি সাংবাদিক হিসেবেও আমিও চুপ থাকবো যদি আমি গোলাম মাওলানা রনির কাছ থেকে কোনো অন্যায় সুবিধা নেই। সে সরকারে আছে কি বিরোধী দলে আছে সেটা অন্য ব্যাপার। ক্ষমতাসীন মানুষের কাছে আমি যদি অন্যায় সুবিধা নেই তাহলে আমি চুপ করে থাকবো, তাহলে আমার কলম চলবে না। একটা নীতির ক্ষেত্রে বলছিলাম, বিদেশিরা এসে নীতিমালা তৈরি করার চেষ্টা করছিল, আমি একটি মত দিলাম যে আপনারা সবকিছু নিচে লিখে দেন যে সাংবাদিকদেরকে ভোগের ক্ষেত্রে অনেকটাই সংকীর্ণ হতে হবে। যদি সে ভোগে উৎসাহিত হয় তাহলে তার পক্ষে ক্ষমতার বিরুদ্ধে, দুর্নীতিবাদদের বিরুদ্ধে
এবং যারা অবৈধ কাজ করে তাদের বিরুদ্ধে লেখা পড়া খুব কঠিন, যদি সেই ক্ষমতার অংশীদারিত্ব করতে চায় নিজের ভোগ বাড়ানোর জন্য। এই জন্য সাংবাদিকদের ভোগেরটা, আমি যদি গোলাম মাওলানা রনির মতন ওই রকম গাড়িতে চড়তে চাই তাহলে আমার পক্ষে লেখা খুব কঠিন। কিন্তু আমি যদি মোটামুটি চলার মতন একটা যানবাহনে চলার চেষ্টা করি, নিজের জীবনটাকে যদি কোন রকমে চলার চেষ্টা করি, তাহলে আমি অনেকের বিরুদ্ধে বলতেও পারবো, অনেকের বিরুদ্ধে লিখতেও পারবো। আমি মনে করি সাংবাদিকতা সেই জায়গাটা অনেকখানি আমাদের, কিন্তু আমরা পিছিয়ে গেছি। আমরা রনি ভাইয়ের কাছেই যাবো শেষটা একটু শুনতে, কিন্তু আমি একজন দর্শকের একটা মতামত, আপনি এক লাইনের একটু মন্তব্য শুনতে চাই। পুলিশ ভয় দেখায় সাধারণ জনগণকে, মোকাররম ওনার নাম, সাধারণ জনকে টাকা না দিলে পকেটে ইয়াবা ঢুকায়া সালাম দিবে, সাংবাদিক তার সাথে তাল মিলিয়া ফটো তুলে এবং ভিডিও করে প্রচার করে। আপনি কি একটা মন্তব্য করবেন? আমি মনে করি ওই লোক সত্য বলেছে, যদিও কোনো নির্দিষ্ট ঘটনা উনি জানেন কিনা আমি জানি না। আমি মনে করি এই পারসেপশন এই সমাজে আছে এবং তার কিছু রিয়ালিটিও আমি অস্বীকার করবো না, অবশ্যই। কারণ না হলে আরো অনেক আমারও তো একটা হিসাব দিতে হয় না। আমি তো বছর শেষে ট্যাক্স দেই। আমি কিভাবে 24 বছর সাংবাদিকতা করার পরে 40 লাখ টাকা দামের গাড়ি কিনি? আমার জবাব দিতে আছে না সাংবাদিক হিসাবে? অবশ্যই। আমি তো একটা নির্দিষ্ট অঙ্কের চাকরি করি, আমার তো বাপের জমিদারি নাই। আর জমিদারি থাকলে সাংবাদিকতা করতাম কিনা সেটাও তো প্রশ্ন। সবার ক্ষেত্রে আমি মনে করি সবারই একটা জবাবদিহি থাকা দরকার। উৎসাহে যে মিডিয়া ওয়াচ লিখলাম সেখানে বলেছিলাম যে সবাইকে চোখে চোখে রাখার দায়িত্ব সাংবাদিক, এমনকি সাংবাদিকদের চোখে চোখে রাখার দায়িত্ব মিডিয়া ওয়াচ হিসেবে আমরা করেছিলাম। আমি মনে করি সমাজের অন্য যত জায়গায় দুর্গন্ধ হবে, রাজনীতিবিদরা যদি পচে যায়, আমলাতন্ত্র যদি পচে যায়, সাংবাদিকরা কি ধোয়া তুলসী পাতা হয়ে থাকবে সমাজে? আমার মনে হয় যে আমরা একটু রনি ভাইকে শুনি, আমরা 2-3 মিনিট রনি ভাইকে শুনতে পারবো। রনি ভাই, আপনি যদি একটু বলতেন যে সাংবাদিকরাও আসলে বিভিন্ন অপকর্মের দোষর হয়ে কাজ করে, অপকর্ম যদি সরাসরি নাও করে, এরকম মন্তব্য করছেন অনেক দর্শক। এবং প্রণবদাও বলছেন যে সাংবাদিক কোনো জনবিচ্ছিন্ন জনগোষ্ঠী না, তারা এরকম করবেই সমাজের অনেক জায়গায় যদি পচন দেখা দেয়। না, এখানে আসলে আমি প্রণবের সঙ্গে একমত যে ঢালাওভাবে জেনারেলাইজ করা যাবে না। সাংবাদিকদের মধ্যে এখন অনেক ভালো মানুষ আছেন যারা নীতি নৈতিকতা রক্ষা করেন, অনেক মানুষ আছে যারা দুর্নীতি করার জন্য সারাদিন সুযোগ খোঁজেন, অনেকে আলটিমেটলি বাড়ি গাড়ি করে ফেলেছেন, ফ্ল্যাট করেছিলেন, দেশের বাইরে তাদের বাড়ি হয়েছে। এবং অনেক লোক আপনি দেখবেন সাংবাদিকদের মধ্যে বেশ কয়েকজন আছেন যাদের হাতে মানে দামি ঘড়ি, দামি মোবাইল, দামি গাড়ি, এগুলো দেখলে যারা মিডল ক্লাসে অনেক সাংবাদিক আছেন যারা মোটামুটি দোটানার মধ্যে আছেন যে দুর্নীতি করবেন কি করবেন না, তারা খুব নিশ্চিন্ত, মানে তারা সবাই খুব যাকে বলে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। একদিকে দারিদ্রতা, আর একদিকে প্রয়োজন, আর অন্যদিকে তাদেরই আরেকজন সহকর্মী সে কেউ বড় সরকারি একটা সুযোগ পাচ্ছে, প্লট পাচ্ছে, টাকা পাচ্ছে। তো এই জিনিসগুলো আসলে সমাজে একটা বিবর্তন তৈরি করছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি মনে করবো যে যেহেতু সাংবাদিকরা অন্যান্য পেশাজীবীর মতোই, একই সমস্যা হচ্ছে ডাক্তারদের মধ্যে, একই সমস্যা হচ্ছে ইঞ্জিনিয়ারের মধ্যে, একই সমস্যা আমলাদের মধ্যে, কামলাদের মধ্যে, কিন্তু এই দায় দায়িত্বটা কার? এই দায় দায়িত্বটা কিন্তু যারা রাষ্ট্রকে পরিচালনা করছে, রাজনীতিবিদ। সেটা কেবল যে আওয়ামী লীগ তা নয়, এখানে বিএনপি আছে, জামাত আছে, মূলধারার যারা রাজনীতিবিদ আছে। এখন এখানে তো যখনই আওয়ামী লীগকে কোনো একটা ব্যাপারে দায়ী করা হয়, সে বলে যে হাওয়া ভবনকে যখন কোনো একটা দায়ী করা হয় তখন তারা এরশাদের সে জমানাকে টেনে নিয়ে আসে। এরশাদকে যখন কোনো কিছু বলা হয় সে তখন আরো পিছনে গিয়ে সেই আরো অনেক কথা বলার চেষ্টা করে। এই যে একটা ধারাবাহিকতা, কনসিস্টেন্সি, দুর্নীতি এবং মন্দ কাজের যে একটা কনসিস্টেন্সি চলছে, এই জায়গা থেকে বের হয়ে আসার মতো এখনো পর্যন্ত কোনো আশাবাদ আমরা দেখছি না কোনো সেক্টরে না।